ওয়েলকাম টু ডব্লিউবি এক্সামসওয়ালা। তো ডব্লিউবি এক্সামসওয়ালাতে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নলেজ বুস্টার, যেখানে আজকের টপিক আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো তোমরা সকলেই জানো আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের সেন্ট্রাল ব্যাঙ্ক, যাকে আমরা ব্যাংকার্স ব্যাঙ্কও বলে থাকি। তো তোমরা যে কোনো ধরনের এক্সাম দাও না কেন, সেটা এসএসসি হোক কি রেলওয়েজ এক্সাম হোক বা আইবিপিএস মানে ব্যাংকিং রিলেটেড এক্সাম হোক বা স্টেট লেভেল যে কোনো এক্সাম তোমরা দিয়ে থাকো না কেন, তো সেখানে জিএতে আরবিআই থেকে কিন্তু একটা দুটো প্রশ্ন তোমরা পেয়ে যেতেই পারো। তো আজকের ক্লাসটায় আমি তোমাদের আমাদের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য বা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশনস তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের সেশন, যেখানে আজকে আমাদের টপিক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো সবার আগে যেটা আমরা বলবো যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ ইন্ডিয়াজ সেন্ট্রাল ব্যাঙ্ক। আমি শুরুতেই বলেছি যে এটা আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক, যেটাকে আমরা ব্যাংকার্স ব্যাঙ্কও বলে থাকি। এবার ব্যাংকার্স ব্যাঙ্ক এর মানেটা কি? দেখো, সবার আগে বুঝতে হবে যে ব্যাঙ্ক বলতে আমরা কি বুঝি। তাহলে ব্যাঙ্ক হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান যেখানে আমরা টাকা পয়সা জমা করি, প্রয়োজনে আমরা লোনেও টাকা নিয়ে থাকি। তাহলে একটা ব্যাঙ্কে যদি আমরা ডিফাইন করি তো এভাবে বলতে পারি, আ ব্যাঙ্ক ইজ আ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হুইচ প্রোভাইডস বেসিক ব্যাঙ্কিং সার্ভিসেস টু দেয়ার কাস্টমার্স সাচ অ্যাজ অ্যাকসেপ্টিং ডিপোজিটস, গ্রান্টিং অ্যাডভান্সেস, ক্রেডিট ক্রিয়েশন এটসেট্রা। তো এবার এখানে বলেছে আরবিআইকে ব্যাংকার্স ব্যাঙ্ক। তাহলে ব্যাঙ্ক তো আমাদের কাছে খুবই ক্লিয়ার যে এটা একটা আর্থিক প্রতিষ্ঠান যেখানে আমরা টাকা সঞ্চয় করি বা জমা করি, বা প্রয়োজনে সেই প্রতিষ্ঠান থেকে আমরা কি করি না লোনেও টাকা নিয়ে থাকি, তাই তো? তো এখানে ব্যাংকার্স ব্যাঙ্ক কথাটার মানে হচ্ছে যে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে যে সুবিধা আমরা একটা ব্যাঙ্ক থেকে পেয়ে থাকি, তো সেই সুবিধাগুলো আবার তারা প্রোভাইড করে কাকে? আরবিআই প্রোভাইড করে অন্যান্য ব্যাঙ্কগুলিকে। তার মানে একটা ব্যাঙ্ক তার টাকা কোথায় রাখতে পারবে না আরবিআইয়ের কাছে রাখতে পারছে, প্রয়োজনে আরবিআই থেকে তারা লোনেও টাকা নিয়ে থাকে। তার মানে যে যে সুবিধাগুলো বা যে যে সার্ভিসেস আমরা একটা ব্যাঙ্কের থেকে পেয়ে থাকি, সেই সার্ভিসেসগুলো কিন্তু আরবিআই আমাদের দেশের ব্যাঙ্কগুলোকেও প্রোভাইড করে। তো সেই জন্য আরবিআইকে আমরা কি বলছি না ব্যাংকার্স ব্যাঙ্ক। তারপরে দেখো যেটা এখানে বলা হয়েছে, দ্য আরবিআই কন্ট্রোলস মনিটারি অ্যান্ড আদার ব্যাঙ্কিং পলিসিস অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। ঠিক আছে, তাহলে কি বলা হয়েছে যে না আরবিআই ভারত সরকারের আর্থিক ও অন্যান্য ব্যাংকিং নীতিগুলি নিয়ন্ত্রণ করে। তার মানে আরবিআই যেহেতু নিয়ন্ত্রণ করছে, তো সেই জন্য আমরা কি বলছি যে না আরবিআই হচ্ছে একটা রেগুলেটরি বডি। তো প্রশ্ন যদি এক্সামে এরকম আসে যে হু ইজ দ্য ব্যাংকিং সেক্টর রেগুলেটর ইন ইন্ডিয়া, তো তখন চোখ বন্ধ করে আমরা আনসার কি করব না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমাদের দেশের ব্যাংকিং সেক্টর রেগুলেটরকে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে আরবিআই ভারত সরকারের আর্থিক ও অন্যান্য ব্যাংকিং নীতিগুলি কিন্তু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে আরবিআই একটা হচ্ছে অ্যাপেক্স বডি বা বলতে পারো একটা স্ট্যাচুটারি বডি। ঠিক আছে, তো আমাদের দেশের যে ফিনান্সিয়াল স্ট্রাকচার রয়েছে সেটা যাতে কোল্যাপস না করে যায় বা কোনো রকম ফিনান্সিয়াল ক্রাইসিস আমাদের দেশে যাতে অ্যারাইজ না করে, তো সেই জন্য কে কাজ করছে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমরা ডিসকাস করছি, এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে এস্টাবলিশড হয়েছে? এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে এস্টাবলিশ হয়েছে, এর স্থাপনা মানে কবে স্থাপিত হয়েছে, তো সেটা যদি আমরা দেখি তো ইট ওয়াজ এস্টাবলিশড ডিউরিং দ্য টাইম অফ ব্রিটিশ এরা। তার মানে ব্রিটিশ সময়কালে বা শাসনকালেই কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের দেশে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা করা হয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে প্রতিষ্ঠা করা হয়। ঠিক আছে, তো দেখো এটা এখানে মেনশনড রয়েছে যে 1st of April 1935, 1st of April 1935। তো আরবিআই কবে প্রতিষ্ঠিত হয় আমাদের দেশে? আরবিআই আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় 1st of April 1935 আন্ডার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934। তো প্রশ্ন যদি এরকম আসে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট কবে এসেছিল, তখন বলবে যে না 1934। ঠিক আছে, আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্থাপনা বা প্রতিষ্ঠা কবে হয় না 1st of April 1935।
ঠিক আছে। আরও একটা বিষয় যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপন করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, যার রেকমেন্ডেশনেই কিন্তু এই আরবিআই আমাদের দেশে আসে। ঠিক আছে, তো আমরা দেখছি যে ব্রিটিশ সময়কালে বা ডিউরিং দ্য টাইম অফ আর্লি ফেজ ইন আর ব্যাঙ্কিং, আরবিআই কিন্তু তার মানে আর্লি ফেজের শেষের দিকে কিন্তু নিয়ে আসা হয়, যেটা কিনা একটা কমিশনের রেকমেন্ডেশনে হয়েছিল। আর এই কমিশনটার নাম কি? হিল্টন ইয়াং কমিশন। এই কমিশনের নাম কি? হিল্টন ইয়াং কমিশন। তবে প্রশ্ন যদি এরকম আসে যে এই কমিশনটা কবে গঠন করা হয়েছিল বা এর পারপাসটাই কি, তো দেখতেই পাচ্ছ যে আরবিআই এস্টাবলিশ হয়েছিল এই কমিশনের রেকমেন্ডেশনে। তার মানে আরবিআই আনার পেছনে কারণটা কি ছিল? আমরা যদি আর্লি ফেজ দেখি আমাদের ব্যাংকিং হিস্ট্রির, তো দেখতে পারবে ব্যাংকস ওয়ার নট এট অল স্টেবল। ব্যাঙ্কগুলো অতটাও স্টেবল ছিল না। ব্যাঙ্ক আসতো 2-3 বছরের মধ্যে কোল্যাপস করে যেত। ঠিক আছে, ইনফ্যাক্ট লোকজনকে ঠিকঠাক টাকা পয়সা ফেরতও দিতে পারতো না। তো আমাদের দেশের ব্যাংকিংকে সুপ্রতিষ্ঠিত করার জন্য পরবর্তীতে আমরা দেখতে পাই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নিয়ে আসা হয় সুপারভাইজ করার জন্য বা এই ব্যাঙ্কগুলিকে গাইড করার জন্য। আর এটা যে কমিশনের রেকমেন্ডেশনে হয়েছিল সেটাই হচ্ছে হিল্টন ইয়াং কমিশন। ঠিক আছে, এবার নাম হিল্টন ইয়াং কমিশন কেন? কারণ এই যে কমিশনটা গঠন করা হয়েছিল 1926-এ। কবে গঠন করা হয়েছিল না, মনে রাখবে এটা, এই কমিশনটা গঠন করা হয়েছিল 1926, 1926-এ। ঠিক আছে, আর এই কমিশনের চেয়ারপারসন ছিলেন এডওয়ার্ড হিল্টন ইয়াং। ঠিক আছে, এর চেয়ারপারসন কে ছিলেন না, এডওয়ার্ড হিল্টন ইয়াং। তো ইনি ছিলেন এই কমিশনের চেয়ারপারসন। ঠিক আছে, বা তোমরা এটাও বলতে পারো দ্য কমিশন ওয়াজ হেডেড বাই এডওয়ার্ড হিল্টন ইয়াং। তো সেই জন্যই কিন্তু এই কমিশনটাকে বলা হয় হিল্টন ইয়াং কমিশন। ঠিক আছে, এই কমিশনটার কিন্তু আরও একটা নাম রয়েছে, দ্যাট ইজ রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিনান্স। তো এই কমিশনটার আরও একটা কি নাম রয়েছে না, রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিনান্স। রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিনান্স। বোঝা গেল? তো কি কি মনে রাখবো আমরা এখান থেকে? তো দেখো, আবারও বলছি, আরবিআই আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক, যাকে আমরা ব্যাংকার্স ব্যাংকও বলে থাকি। ঠিক আছে, আমাদের দেশের রেগুলেটরি বডি, ব্যাংকিং সেক্টর রেগুলেটরকে না আরবিআই। আরবিআই কবে প্রতিষ্ঠা হয়েছে? 1 এপ্রিল 1935 অন দ্য রেকমেন্ডেশন অফ হিল্টন ইয়াং কমিশন। আর এই হিল্টন ইয়াং কমিশন কবে এসছে না 1926-এ। আরবিআই অ্যাক্ট কবে এসছে না 1934-এ। বোঝা গেল? তাহলে আরবিআই ওয়াজ এস্টাবলিশড অন দ্য রেকমেন্ডেশন অফ হিল্টন ইয়াং কমিশন অন 1 এপ্রিল 1935 আন্ডার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934। বোঝা গেল? তো 2015-র এনটিপিসির CBT 2-তে কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল যে আরবিআই অ্যাক্ট কবে এসছিল। ঠিক আছে, 2015-র যে এনটিপিসি CBT 2, সেখানে কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল যে আরবিআই অ্যাক্ট কবে এসেছিল। তো আনসারটা কি না 1934। তো চলো দেখে নি নেক্সট আমরা কি জানবো। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফাংশনস অফ আরবিআই, মানে এই আরবিআই এর কার্যপ্রণালী। ঠিক আছে, এই আরবিআই এর কার্যপ্রণালী এবার আমরা ডিসকাস করব। তার মানে হচ্ছে ফাংশনস অফ আরবিআই। ঠিক আছে, তো এখানে দেখো কি বলা হয়েছে যে ব্যাংকটি গঠন করা হয়েছিল কি জন্য না নোট ইস্যু নিয়ন্ত্রণ, আর্থিক স্থিতিশীলতা সুরক্ষা করার জন্য, রিজার্ভ বজায় রাখা এবং দেশের সুবিধার জন্য ক্রেডিট ও কারেন্সি সিস্টেম পরিচালনা করা। তো দিস আর সাম ইম্পর্টেন্ট ফাংশনস অফ আরবিআই। কি কি না নোট ইস্যু নিয়ন্ত্রণ, তার মানে হচ্ছে রেগুলেট দ্য ইস্যু অফ ব্যাংক নোটস। নাম্বার 2, মেনটেন রিজার্ভস বলতে যে প্রত্যেকটা দেশের কাছে কিন্তু একটা অর্থ ভাণ্ডার রয়েছে, ইনফ্যাক্ট বৈদেশিক মুদ্রা ভাণ্ডারও রয়েছে, যেটাকে বলা হয় ফরেক্স রিজার্ভ।
ঠিক আছে? তো সেটা দেশের সেন্ট্রাল ব্যাংকই কিন্তু মেনটেন করে। তাহলে প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকের কাছে কিন্তু একটা অর্থ মজুত রাখা হয়। তো আমাদের দেশের এই সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আরবিআই। তাহলে আমাদের দেশে এটা কে করছে? না, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মেনটেন রিজার্ভস উইথ আ ভিউ টু সিকিউরিং মনিটারি স্টেবিলিটি। তার মানে আর্থিক স্থিতিশীলতার জন্য কিন্তু, কেন না, ডিউরিং দ্য টাইম অফ ক্রাইসিস এই টাকাটা কিন্তু ইউজ করা যেতে পারে, ঠিক আছে? তারপর টু অপারেট দ্য ক্রেডিট অ্যান্ড কারেন্সি সিস্টেম অফ দ্য কান্ট্রি টু ইটস অ্যাডভান্টেজ। তার পাশাপাশি দেশের সুবিধার জন্য ক্রেডিট ও কারেন্সি সিস্টেম পরিচালনা করা, এটাও কিন্তু আরবিআই এর একটা প্রধান কাজের মধ্যে পড়ছে। এছাড়াও আরবিআই এর কিন্তু আরও বিভিন্ন ধরনের কার্যপ্রণালী রয়েছে, যেরকম আমাদের দেশের ইকোনমিকে ডেভেলপ করার জন্য কিন্তু আরবিআই কাজ করে। আর আরবিআইয়ের আন্ডারে দেয়ার আর সাম স্পেশালাইজড ব্যাংক, যেরকমটা আমরা জানি নাবার্ড, সিডবি, এনএইচবি, এক্সিম, ঠিক আছে? এরাও কিন্তু আরবিআই এর আন্ডারেই রয়েছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আরবিআইকে সাজেশনস দিয়ে থাকে। যেরকম আমি একটু আগে কি বললাম যে না, নাবার্ড, NABARD। তো নাবার্ডের ফুল ফর্ম কি? নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। বোঝা গেল? দ্যাট ইজ আ ফুল ফর্ম অফ নাবার্ড। তারপর আমি কি বললাম না, সিডবি, SIDBI, সিডবি, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। তারপর কি বললাম না, এক্সিম, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, এক্সিম। তারপর কি বললাম না, NHB, ন্যাশনাল হাউজিং ব্যাংক, ঠিক আছে? তা এগুলোও কিন্তু ব্যাংক, বাট এরা কিন্তু কমার্শিয়াল ব্যাংক নয়। এরা কি কমার্শিয়াল ব্যাংক নয়, এদেরকে তোমরা বলতে পারো স্পেশালাইজড ব্যাংক বা ডেভেলপমেন্ট ব্যাংকও কিন্তু টু সাম এক্সটেন্ট বলতে পারো, যারা আমাদের দেশের ইকোনমিকে ডেভেলপ করার জন্য কিন্তু কাজ করে, বিভিন্ন সময় বিভিন্ন সাজেশনস দিয়ে থাকে আরবিআইকে, আর আরবিআই সেটাকে ইমপ্লিমেন্ট করে আমাদের দেশের ব্যাংকগুলোর মধ্যে দিয়ে। বোঝা গেল? ক্লিয়ার এটা? ঠিক আছে? তো এই যে নাবার্ডের যদি আমরা পারপাস দেখিস, তো সেটা হচ্ছে আমাদের দেশের রুরাল ইকোনমি বা রুরাল ইনফ্রাস্ট্রাকচার, এগ্রিকালচার, সেগুলোকে কি প্রসার করা বা আমাদের রুরাল ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করা, সেই পারপাস নাবার্ড কি করছে? পলিসিস নিয়ে আসে। আমরা ব্যাংকিংয়ে শুনে থাকি একটা টার্ম রয়েছে, দ্যাট ইজ PSL, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। প্রায়োরিটি সেক্টর লেন্ডিংটা কি না, ইকোনমিতে কিছু কিছু সেক্টর রয়েছে যেখানে ব্যাংক অতটাও ফোকাস করে না, তো সেই সেক্টরগুলোতে আরবিআই বলছে না, তোমাদের প্রায়োরিটি দিতে হবে, আর বছরের একটা যে টাকাটা একটা বছরের লোনে দেওয়া হচ্ছে তার একটা সার্টেন পার্সেন্টেজ এই সেক্টরগুলিতে দিতেই হবে। মানে প্রায়োরিটি সেক্টর লেন্ডিংকে যদি আমরা ডিফাইন করি, এভাবে বলতে পারি যে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং রেফার্স দোজ সেক্টরস অফ ইকোনমি হুইচ মে নট গেট ক্রেডিট ইন দ্য অ্যাবসেন্স অফ স্পেশাল ডিসপেন্সেশন। মানে ইকোনমির কিছু এরকম এরিয়া রয়েছে যেখানে যদি কোনো স্পেশাল প্রভিশন না থাকে, ব্যাংক ফোকাস করতে চায় না। যেরকমটা আমরা জানি যে শিডিউল কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে এই PSL কোটা হচ্ছে 40% অফ ANBC। ANBCর ফুল ফর্ম হচ্ছে অ্যাডজাস্টেড নেট ব্যাংক ক্রেডিট, অ্যাডজাস্টেড নেট ব্যাংক ক্রেডিট। মানে সহজ ভাষায় যদি বলি যে একটা ব্যাংক পুরো বছর যে লোনে টাকা দিচ্ছে তার একটা সার্টেন পার্সেন্টেজ এখানে বলা রয়েছে যে 40% কিন্তু এই সেক্টরে দিতেই হবে। এটা কাদের জন্য না, শিডিউল কমার্শিয়াল ব্যাংকের জন্য। RRBর জন্য আবার এই পার্সেন্টটা কত না, 75% অফ ANBC। এবার এই PSL এর মধ্যেও কিন্তু আরও ফ্র্যাগমেন্ট রয়েছে, যেরকম এগ্রিকালচার, মার্জিনাল ফার্মার, স্মল ফার্মার, উইকার সেকশন, ঠিক আছে, এডুকেশন, হাউজিং, এক্সপোর্ট, রিনিউয়েবল এনার্জি, MSME, ঠিক আছে। তো বিভিন্ন কিন্তু এখানে সেগমেন্ট রয়েছে। এবার প্রত্যেকটা সেগমেন্টের ক্ষেত্রে আমরা কখনো কখনো দেখতে পাই কিছু কিছু সেগমেন্টের জন্য স্পেসিফিক টার্গেট রয়েছে, যেরকম এগ্রিকালচারে মার্জিনাল ফার্মার অ্যান্ড রুরাল ফার্মার মিলিয়ে টোটাল টার্গেট কিন্তু এখানে 18%। টোটাল টার্গেট কত না, 18%, ঠিক আছে, বোঝা গেল। তাহলে ব্যাংক এই টার্গেটটা অ্যাচিভ করতে পারছে কি পারছে না সেটা কে দেখছে না, নাবার্ড দেখছে। কাকে রিপোর্ট করছে, আরবিআইকে। যেরকম MSMEর ক্ষেত্রে ধরো টার্গেট হচ্ছে 7.5%, তো এই টার্গেটটা ব্যাংক অ্যাচিভ করতে পারছে কি না। 7.5% মানে কি, মানে ধরো এক বছরে 100 কোটি টাকা লোনে দেওয়া হয়েছে ব্যাংকের তরফ থেকে, তো সেখানে 7.5 করে মানে সেই 100 কোটির মধ্যে
1.5 কোটি টাকা কিন্তু অ্যাটলিস্ট দিতে হবে, এর বেশি দিতে পারে বাট এর কম কিন্তু ব্যাংক দিতে পারে না। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো কে দেখছে না, সিডবি দেখছে। বিভিন্ন যে গভর্নমেন্ট স্কিম রয়েছে যেরকম মুদ্রা যোজনা, তো তার কি কি বেনিফিট এখন পর্যন্ত প্রোভাইড করা হয়েছে, এতে আমাদের স্মল স্কেল ইন্ডাস্ট্রি কতটা গ্রো করেছে সেই জিনিসগুলো দেখা। সেরকমই এক্সিম এক্সপোর্ট ইম্পোর্ট রিফিনান্সিং পারপাস কাজ করছে, এনএইচবি হাউজিং ডেভেলপমেন্ট পারপাস কাজ করছে, বাট এদের সকলের ওপরেই কে রয়েছে না আরবিআই। তাহলে আমরা কি বলতে পারি না আরবিআই কিন্তু ডেভেলপমেন্ট পারপাসও কাজ করছে। এছাড়াও আমরা দেখছি যে আমরা যেরকম একটা ব্যাংকের থেকে যে যে সুবিধাগুলো পাই, একটা ব্যাংকেও কিন্তু আরবিআই সেই সমস্ত সুবিধাগুলো দিয়ে থাকে। তো সেটাকে আবার আমরা বলতে পারি জেনারেল ব্যাংকিং ফাংশন অফ আরবিআই, ঠিক আছে? বাট আরবিআই আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক, তো অ্যাজ আ সেন্ট্রাল ব্যাংক আরবিআই এর কিছু এরকম পাওয়ার রয়েছে যেটা একটা অর্ডিনারি ব্যাংক থেকে আরবিআইকে আলাদা করছে। তার মধ্যে কি পড়ছে না প্রিন্টিং অফ কারেন্সি নোটস। তো আমাদের দেশে কারেন্সি নোট কে প্রিন্ট করছে না আরবিআই, অ্যান্ড ইট ইজ অলসো সার্কুলেটেড বাই আরবিআই। শুধু কারেন্সি নোটই নয়, ইনফ্যাক্ট কয়েন্সও কিন্তু আরবিআই এর থ্রুই ইকোনমিতে সার্কুলেট করা হয়। বাট কয়েন্স আর মিন্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো এটা মনে রাখবে, কয়েন্স আর মিন্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হোয়ারাস কারেন্সিজ আর প্রিন্টেড বাই আরবিআই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু কারেন্সি প্রিন্টিং এর সাথে জড়িত, বাট সার্কুলেট কিন্তু আরবিআই থ্রুই হচ্ছে। বাট 1 রুপিস কারেন্সি নোট এটা কিন্তু আরবিআই প্রিন্ট করে না। কখনো কখনো এক্সামে এই প্রশ্নটা দিয়ে থাকে যে 1 টাকার কারেন্সি নোটে বা 1 টাকার যে নোট আমরা যেটা দেখি আমাদের দেশে, তো এতে কার সিগনেচার রয়েছে। মূলত আমরা কি জানি যে কারেন্সি নোটে সিগনেচার থাকে আরবিআই গভর্নরের, তাই তো? বাট 1 টাকার কারেন্সি নোটে কার সিগনেচার থাকে না 1 টাকার কারেন্সি নোটে থাকে হচ্ছে ফিনান্স সেক্রেটারি। বোঝা গেল? তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে, এই ফ্যাক্টসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে? তো সেন্ট্রাল ব্যাংকিং ফাংশন যদি আমরা বলি তাহলে কি প্রিন্টিং কারেন্সি নোটস, ব্যাংকে লাইসেন্স দেওয়া, এটাও আরবিআই সেন্ট্রাল ব্যাংকিং ফাংশনের মধ্যে পড়ছে। যেরকমটা আমরা জানি যে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 আরবিআইকে এই পাওয়ারটা দিয়েছে যে আরবিআই একমাত্র সংস্থা যে কিনা একটা ব্যাংকের লাইসেন্স ইস্যু করতে পারে, প্রয়োজনে ব্যাংকের লাইসেন্স ক্যান্সেলও কিন্তু করতে পারে। তো আরবিআইয়ের কাছে কিন্তু এই পাওয়ারটা দেওয়া হয়েছে, বাট কবে পেয়েছে? 1949 ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের মধ্যে দিয়ে। বোঝা গেল? মেনটেনিং ফরেক্স রিজার্ভ এটাও কি অ্যাজ আ সেন্ট্রাল ব্যাংকিং ফাংশন। আরবিআইকে বলা হয় লেন্ডার্স অফ লাস্ট রিসর্ট। কি বলা হয়? লেন্ডার অফ লাস্ট রিসর্ট। মানে ধরো একটা ব্যাংক কোল্যাপস করতে চলেছে, তাকে রেস্কিউ কে করে না আরবিআই। তাকে সর্বশেষে একটা ব্যাংকের কাছে যাওয়ার আর কোনো উপায় থাকে না, তো তখন সে কার কাছে যাচ্ছে না আরবিআইয়ের কাছে, ঠিক আছে? তার মানে একটা ব্যাংকের গার্জিয়ান হিসেবে কে রয়েছে না একটা ব্যাংকের গার্জিয়ান হিসেবে কিন্তু রয়েছে এখানে আরবিআই। বোঝা গেল? চলো, তো আমরা মোটামুটি ফাংশনসটা দেখে নিলাম। তো মেনলি এবার যদি ফাংশনের কথা বলি তো আমরা বলতে পারি আরবিআই ডেভেলপমেন্ট পারপাস কাজ করে, আরবিআইয়ের কিছু জেনারেল ব্যাংকিং ফাংশনস রয়েছে, আরবিআইয়ের কিছু সেন্ট্রাল ব্যাংকিং ফাংশন রয়েছে। আরও একটা গুরুত্বপূর্ণ ফাংশন যেটা আরবিআই করে থাকে সেটা হচ্ছে রেগুলেটরি ফাংশন। রেগুলেটরি ফাংশন যেটাকে আমরা বলে থাকি মনিটারি পলিসি অফ আরবিআই। মনিটারি পলিসি অফ আরবিআই। বাট আজকে আমরা এই মনিটারি পলিসিটা ডিটেলে ডিসকাশন করব না। এটার জন্য আমি একটা সেপারেট নলেজ বুস্টার ক্লাস নিয়ে আসব যেখানে এই মনিটারি পলিসির পারপাসটা কি। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনস অফ আরবিআই, যেখানে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনকে কন্ট্রোল করে থাকে। কিসের মাধ্যমে না মানি সাপ্লাই ইকোনমিতে বাড়ানো বা কমানোর মধ্যে দিয়ে, মানি সাপ্লাইটাকে ইনক্রিজ বা ডিক্রিজের মধ্যে দিয়ে, ঠিক আছে? আর তার সাথে সাথে ইকোনমিক গ্রোথ, একটা ভালো রকম গ্রোথ, এটা আমাদের দেশের গ্রোথ মেনটেন করা, সেটাও কিন্তু এই মনিটারি পলিসির একটা প্রধান অংশ, ঠিক আছে? তো আজকে কিন্তু মনিটারি পলিসি নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করব না। এটার জন্য আমি একটা সেপারেট নলেজ বুস্টার সেশন তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো তোমাদের এই প্ল্যাটফর্ম WB এক্সামসওয়ালাতে। তো আশা করছি তোমরা এনজয় করছো এখানে প্রত্যেকটা সেশন, প্রত্যেকটা ক্লাস। আর আরও একটা জিনিস তোমাদের বলার যে আমাদের কিন্তু একটা ফ্রি ব্যাচ চলছে, প্রগতি ব্যাচ, SSC CHSL কে টার্গেট করে। আর আমি তোমাদের জন্য প্রতিদিন সকাল 8টায়
নিয়ে আসি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা চাইলে সেটাও কিন্তু রোজ জয়েন করতে পারো, ওটা লাইভ সেশন থাকছে যেখানে কিন্তু তোমাদের সাথে আমার একটা ইন্টারাকশনও হয়, আর তোমরা কিন্তু পোলের মধ্যে দিয়ে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন পার্টিসিপেটও করতে পারবে। তো চলো নেক্সট দেখে নিই। নেক্সট এখানে যেটা দেওয়া রয়েছে দ্যাট ইজ দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার। ঠিক আছে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার আমি জানি না কতটা কি ভিজিবল, বাট আমি তাও লিখে দিচ্ছি এখানে। তো অর্গানাইজেশনাল স্ট্রাকচার যদি আমরা দেখি তো সবার ওপরে রয়েছে গভর্নর। কে রয়েছে? গভর্নর অফ আরবিআই। কে রয়েছে? গভর্নর অফ আরবিআই। ঠিক আছে, এখানে হয়তো তোমাদের ভিজিবিলিটিটা খুব একটা ভালো পাচ্ছ না, তাই সেই জন্য আমি লিখে দিচ্ছি। গভর্নরের পরে যিনি রয়েছেন দ্যাট ইজ ডেপুটি গভর্নর। গভর্নরের পরে কে রয়েছেন? না ডেপুটি গভর্নর। গভর্নরের পরে কে রয়েছে? না ডেপুটি গভর্নর। ঠিক আছে, তারপরে কে রয়েছে? না এক্সিকিউটিভ ডিরেক্টর। তারপরে রয়েছে এক্সিকিউটিভ ডিরেক্টর। তারপর রয়েছে প্রিন্সিপাল চিফ জেনারেল ম্যানেজার। তারপরে কে রয়েছে? না প্রিন্সিপাল চিফ জেনারেল ম্যানেজার, এটাকে আমি শর্টে জিএম লিখছি, প্রিন্সিপাল চিফ জেনারেল ম্যানেজার। তারপরে কে রয়েছে? তারপরে রয়েছে চিফ জেনারেল ম্যানেজার। তারপর কে রয়েছে? না CHIF হবে। ঠিক আছে, প্রিন্সিপাল CHIEF, চিফ জিএম। ঠিক আছে, তারপর রয়েছে চিফ জেনারেল ম্যানেজার। তারপর রয়েছে জেনারেল ম্যানেজার। তারপর রয়েছে জেনারেল ম্যানেজার। তারপর রয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার। ডেপুটি জেনারেল ম্যানেজার। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। তারপর রয়েছে ম্যানেজার। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আর সবশেষে রয়েছে সাপোর্ট স্টাফ। ঠিক আছে, তো এই হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার। ঠিক আছে, তো যেহেতু এটা ভিজিবল হচ্ছে না তো সেই জন্য আমি একটু লিখে দিলাম। ঠিক আছে, বাট আমাদের এক্সামের জন্য কি স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট? একদমই নয়। ঠিক আছে, আমাদের এক্সামের জন্য কিন্তু এই স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, যদি কখনো ব্যাংকের এক্সাম তোমরা মেন্স ক্লিয়ার করে ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার করছো তো সেক্ষেত্রে তোমাদের জিজ্ঞেস করতেই পারে আরবিআই এর অর্গানাইজেশনাল স্ট্রাকচার। আদারওয়াইজ MCQ লেভেল কোশ্চেন্সে কিন্তু আমরা এরকমটা দেখতে পাবো না। ঠিক আছে, বাট হ্যাঁ যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা কি না, সেটা হচ্ছে এই গভর্নর অ্যান্ড ডেপুটি গভর্নর এই পার্টটা। ঠিক আছে, এক্সামে এটা জিজ্ঞেস করতে পারে যে বর্তমান গভর্নর কে রয়েছেন আরবিআই এর, বা নতুন যে ডেপুটি গভর্নর অ্যাপয়েন্ট হয়েছেন তার নাম কি, বা আরবিআই কজন ডেপুটি গভর্নর রয়েছে তা, বা 5টা অপশনস দিয়ে দিল, বললো এর মধ্যে থেকে আরবিআইয়ের ডেপুটি গভর্নরকে, বা অ্যামাং দ্য ফলোয়িং ডেপুটি গভর্নর অফ দ্য আরবিআই, মানে এরকমও জিজ্ঞেস করতে পারে যে হু ইজ দ্য নিউলি অ্যাপয়েন্টেড। বোঝা গেল ব্যাপারটা? তো বিভিন্ন ধরনের কোশ্চেন্স কিন্তু ফ্রেম হতে পারে কোথা থেকে না, গভর্নর আর ডেপুটি গভর্নর থেকে। তাহলে আমরা কি দেখলাম না, আরবিআই এর অর্গানাইজেশনাল স্ট্রাকচার যদি আমরা দেখি তো সবার উপরে রয়েছে গভর্নর অফ আরবিআই আর সবার শেষে রয়েছে সাপোর্ট স্টাফ। আরও একটা জিনিস তোমাদের বলতে চাইবো যে এই আরবিআইও কিন্তু রিক্রুট করে। ঠিক আছে, তো তোমরা চাইলে এই আরবিআই এর এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো। তো এখানে দু ধরনের এক্সাম হয়, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, আরেকটা হচ্ছে গ্রেড বি অফিসার। ঠিক আছে,
আচ্ছা, তো গভর্নর আর ডেপুটি গভর্নর আমাদের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এরকমও কোশ্চেন্স জিজ্ঞেস করতে পারে, 5টা অপশনস দিয়ে দিল, বললো যে এদের মধ্যে থেকে কে ডেপুটি গভর্নর নন, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন্সগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। তো এই জিনিসটার উপর এবার আমরা ফোকাস করব, ঠিক আছে? তো এখানে অর্গানাইজেশনাল স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, গভর্নর অ্যান্ড ডেপুটি গভর্নর, যেটাকে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরস বলা হয়েছে। কি বলা হয়েছে? সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরস। তো বর্তমান আরবিআই গভর্নরকে, ইনি হচ্ছেন আরবিআই গভর্নর বা গভর্নর অফ আরবিআই বলতে পারো, ঠিক আছে? তাহলে আরবিআই বর্তমান গভর্নরকে না আমরা জানি শক্তিকান্ত দাস, শ্রী শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে। তাহলে বর্তমান আরবিআই ডেপুটি আরবিআই গভর্নরকে না শক্তিকান্ত দাস, ঠিক আছে? এবার যদি আমরা আসি ডেপুটি গভর্নর, তো আরবিআইয়ের 4জন ডেপুটি গভর্নর রয়েছে। কজন? না 4জন, ঠিক আছে? এই 4জনের মধ্যে নিউলি অ্যাপয়েন্টেড ডেপুটি গভর্নরকে না স্বামীনাথন জে, স্বামীনাথন জে, স্বামীনাথন জে, ইনি হচ্ছেন নিউলি অ্যাপয়েন্টেড, নিউলি অ্যাপয়েন্টেড ডেপুটি গভর্নর অফ আরবিআই। নিউলি অ্যাপয়েন্টেড ডেপুটি গভর্নর অফ আরবিআই কে না স্বামীনাথন জে, ঠিক আছে? তো ইনি কাকে রিপ্লেস করেছিলেন? ইনি রিপ্লেস করেছিলেন হচ্ছে এম কে জৈন। এটাও মনে রাখবে, কাকে রিপ্লেস করেছিলেন? এম কে জৈন, এম কে জৈন এনাকে রিপ্লেস করে কিন্তু অ্যাপয়েন্ট করা হয় স্বামীনাথন জে। কাকে অ্যাপয়েন্ট করা হয়? না স্বামীনাথন জে, এনাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়। তাহলে এই 4জন ডেপুটি গভর্নরের মধ্যে সব থেকে নিউয়েস্ট বা নিউলি অ্যাপয়েন্টেড ডেপুটি গভর্নর হচ্ছে স্বামীনাথন জে, ঠিক আছে? তাহলে লাস্ট ইয়ার 26/06/2023, তাহলে 26 জুন 2023 কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে স্বামীনাথন জে ওনাকে, ঠিক আছে? তো এছাড়াও স্বামীনাথন জে ছাড়াও আর বাকি 3জন কারা রয়েছেন? না বাকি 3জন যদি আমরা দেখি তো এখানে দেখতে পাচ্ছ ডক্টর এম ডি পাত্র, ডক্টর এম ডি পাত্র, ইনি হচ্ছেন এম আর রাও, এম আর রাও, ইনি হচ্ছেন টি রবিশঙ্কর, টি রবিশঙ্কর, আর উপরে রয়েছেন আমাদের বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। বোঝা গেল? তাহলে আমরা অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা দেখে নিলাম। নেক্সট আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস দেখব রিগার্ডিং আরবিআই। তো এখান থেকেও কিন্তু জিকে কোশ্চেন্স জিজ্ঞেস করতে পারে, যেরকম হেডকোয়ার্টার, মানে আরবিআই এর সদর দপ্তর কোথায় রয়েছে? তাহলে বর্তমানে আরবিআই সদর দপ্তর রয়েছে মুম্বাইয়ে। কোথায় রয়েছে? না মুম্বাই। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মুম্বাই, ঠিক আছে? ফাইন, এটা মনে রাখবো। এবার এই আরবিআই এর সদর দপ্তর শুরু থেকেই কিন্তু মুম্বাইয়ে ছিল না, এটা আগে ছিল কলকাতাতে, ঠিক আছে? তো কলকাতা থেকে স্থানান্তরিত করা হয় কোথায়? না মুম্বাইয়ে। আর এটা কোন বছর? না 1937। তাহলে 1937, ইন দ্য ইয়ার 1937 আমরা কি দেখলাম? না 1937-এ আরবিআই এর হেডকোয়ার্টার, যেটা আগে ছিল ইন ক্যালকাটা বা বর্তমানে আমরা কি বলি? কলকাতা, ঠিক আছে? তাহলে ক্যালকাটা থেকে এটা স্থানান্তরিত হয় কোথায়? না মুম্বাইয়ে। তো এই জিনিসটা এখানে নোটে কিন্তু উল্লেখ রয়েছে। ইট ওয়াজ শিফটেড টু শহীদ ভগৎ সিং মার্গ মুম্বাই ইন 1937। বোঝা গেল? আচ্ছা, নেক্সট
বর্তমান আরবিআই গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস, আমরা দেখলাম একটু আগে, ঠিক আছে। তো এটাও মনে রাখবে যে শক্তিকান্ত দাস is the 25th governor of RBI। তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কততম গভর্নর? না 25তম, 25th গভর্নর অফ আরবিআই। তাহলে প্রথম গভর্নর কে ছিলেন? আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন স্যার ওসবর্ন স্মিথ। স্যার ওসবর্ন স্মিথ was the first governor of RBI, first governor of RBI, whereas first Indian governor যদি জিজ্ঞেস করে, first Indian governor of RBI যদি বলে, তখন কিন্তু আনসারটা হয়ে যাবে স্যার সিডি দেশমুখ। তখন আনসার কি হয়ে যাবে? তখন আনসার হয়ে যাবে স্যার সিডি দেশমুখ। বোঝা গেল? তাহলে এটাও আমরা মনে রাখবো, ঠিক আছে। আরও একটা জিনিস যেটা মনে রাখবে যে এখনো পর্যন্ত আমাদের আরবিআই যতজন গভর্নর রয়েছে তার মধ্যে থেকে সব থেকে বেশি দিনের জন্য যিনি ছিলেন, ঠিক আছে, সব থেকে বেশি দিনের জন্য যিনি ছিলেন তার নাম, আর সব থেকে কম দিনের জন্য, ঠিক আছে, যিনি ছিলেন তার নামটাও কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তাহলে সব থেকে কম দিনের জন্য যিনি গভর্নর ছিলেন তিনি হচ্ছেন অমিতাভ ঘোষ, আর সব থেকে বেশি দিনের জন্য যিনি ছিলেন তিনি হচ্ছেন বেনেগল রামা রাও। হ্যাঁ, মোর দ্যান 7 ইয়ার্স, ঠিক আছে। আর সব থেকে কম দিনের জন্য যিনি ছিলেন তিনি হচ্ছেন অমিতাভ ঘোষ। মাত্র 20 days তিনি কিন্তু সার্ভ করেছিলেন আরবিআইকে অ্যাজ আ গভর্নর। ফাইন, তো চলো এবার দেখে নিই নেক্সট কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস। নেক্সট ইম্পর্টেন্ট ফ্যাক্টস বলেছে আরবিআই ওয়াজ ফর্মড অন 1st April 1935 অ্যাজ আ প্রাইভেট এন্টিটি, বাট it is a government entity now and it was nationalized in 1949। তাহলে এটা কি না, এটা একটা গভর্নমেন্ট এন্টিটি এখন, যার ন্যাশনালাইজেশন হয়েছে কবে না 1949-এ, ঠিক আছে। নেক্সট যেটা বলা হয়েছে যে প্রিন্টিং অফ কারেন্সি নোটস, আরবিআই কিন্তু কারেন্সি নোট প্রিন্ট করে, বাট কয়েন্স আর মিন্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর এখানে রয়েছে ডিমনিটাইজেশন আমরা দেখতে পেয়েছিলাম কবে না 500 আর 1000 টাকার নোট, যেটা করা হয়েছিল 8 November 2016। বাট এটা মনে রাখবে যে এটাই কিন্তু প্রথমবার ডিমনিটাইজেশন নয়, এর আগেও ডিমনিটাইজেশন হয়েছে। তো তখন ছিল 5000 10,000 টাকার কারেন্সি নোটস, ঠিক আছে। আর প্রথমবার সেটা করা হয় 1946-এ, বাট পরবর্তীতে আমরা দেখতে পাই আবারও সেই কারেন্সিটাকে নিয়ে আসা হয়, ফেরত নিয়ে আসা হয় 1954-এ, আবারও সেটাকে ডিমনিটাইজ করা হয় 1978-এ, ঠিক আছে। তাহলে আবারও 1978-এ কিন্তু এটাকে ডিমনিটাইজ করা হয়। তো এই জিনিসটা তোমরা মনে রাখবে। তাহলে আমরা আরবিআই সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস এখানে দেখলাম, আরবিআই কবে এস্টাবলিশ হয়েছে, কি এর পারপাস, আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য বর্তমান গভর্নরকে, প্রথম গভর্নর কে ছিলেন, কারেন্সি নোটকে প্রিন্ট করছে, আর ডিমনিটাইজেশন সম্পর্কেও কিন্তু কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস তোমাদের বললাম। তো নেক্সট আমরা যখন আরবিআই ডিসকাস করব সেখানে দেখব আরবিআই's মনিটারি পলিসি। তাহলে আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট সেশনে। তো চোখ রাখো তোমাদের ইউটিউব চ্যানেল WB এক্সামসওয়ালাতে। থ্যাংক ইউ।